হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা জানবো হচ্ছে একটি কোষীয় অঙ্গাণু যেটিকে বলা হয় প্লাস্টিড। এই প্লাস্টিড কোথায় দেখা যায়, তার আকৃতি কেমন, প্লাস্টিডের বিভিন্ন রকম প্রকারভেদ, একটি প্লাস্টিড তার যে প্রকারভেদ তাদের বিভিন্ন ভাগগুলো এবং একটি ক্লোরোপ্লাস্টিড তার গঠন, ভৌত গঠন এবং তার রাসায়নিক গঠন, এই সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওটিতে জানব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। একটি প্লাস্টিড সাধারণত একটি উদ্ভিদের কোষীয় অঙ্গাণু। উদ্ভিদ বলতে সাধারণত ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষের মধ্যে কিন্তু প্লাস্টিড দেখা যায় না। প্লাস্টিড হলো একটি ইউক্যারিওটিক কোষের একটি কোষীয় অঙ্গাণু। এটি একটি দ্বি একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, অর্থাৎ একটি প্লাস্টিড দুটো একক পর্দা দ্বারা গঠিত। প্লাস্টিড আবিষ্কার ও নামকরণ কে আবিষ্কার করেছিলেন? সর্বপ্রথম 1866 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হেকেল সর্বপ্রথম উদ্ভিদ কোষে এদেরকে নামকরণ করেছিলেন প্লাস্টিড। এর পরবর্তীকালে 1883 বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে যে সবুজ বর্ণের যে রঞ্জক পদার্থ পাতায় যেটা দেখা যায়, যেটা আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে, সেই সবুজ বর্ণের রঞ্জকযুক্ত প্লাস্টিডদের তিনি নামকরণ করেছিলেন ক্লোরোপ্লাস্ট। এই প্লাস্টিড একটি ইউক্যারিওটিক কোষের একটি দ্বি একক পর্দাবেষ্টিত একটি কোষীয় অঙ্গাণু। এই প্লাস্টিডের মধ্যে থাকা বিভিন্ন রঞ্জক পদার্থ, অর্থাৎ রঞ্জক পদার্থের উপস্থিতি অনুসারে রঞ্জক পদার্থ আছে বা কী ধরনের রঞ্জক পদার্থ আছে তার উপরে ভিত্তি করে প্লাস্টিডকে বিভিন্নভাবে ভাগ করা আছে এবং সেই ভাগটি করেছেন বিজ্ঞানী শিম্পার। তিনি প্লাস্টিডকে তিনটে ভাগে ভাগ করেছেন। একটা প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড, অর্থাৎ যে প্লাস্টিডগুলোর মধ্যে বিভিন্ন বর্ণের রঞ্জক পদার্থ অবস্থান করে, যেমন উদ্ভিদের ফুলে, ফলের ত্বক, উদ্ভিদের কাণ্ড, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন বর্ণযুক্ত যে রঞ্জক পদার্থ বা বর্ণযুক্ত যে প্লাস্টিডগুলো দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড। উদ্ভিদের পাতায় বা উদ্ভিদের সবুজ অংশে এক ধরনের প্লাস্টিড দেখতে পাওয়া যায় যাদেরকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড, অর্থাৎ যার মধ্যে সবুজ বর্ণের রঞ্জক পদার্থ ক্লোরোফিল অবস্থান করে এবং যা প্রধানত সালোক সংশ্লেষের আদর্শ বা স্থান বা যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এছাড়াও আর এক ধরনের প্লাস্টিড রয়েছে যাদের মধ্যে কোনো রঞ্জক পদার্থ থাকে না, ফলে এই ধরনের প্লাস্টিডগুলো সাধারণত বর্ণহীন হয়। এবার আমরা দেখে নিই যে প্লাস্টিডের প্রকারভেদ। প্লাস্টিডকে প্রধানত প্লাস্টিডকে প্রধানত তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, 2 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্টিড আর 3 নম্বর হচ্ছে লিউকোপ্লাস্টিড। এই তিন ধরনের এই ক্রোমোপ্লাস্টিডের মধ্যে বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে, তাই এরা বিভিন্ন বর্ণযুক্ত হয়। ক্লোরোপ্লাস্টিডের মধ্যে সবুজ বর্ণের সবুজ রঞ্জক ক্লোরোফিল থাকে, তাই এদের নাম দেওয়া হয়েছে ক্লোরোফিল থাকে। আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, অর্থাৎ এর মধ্যে কোনো রঞ্জক পদার্থ কিন্তু উপস্থিত থাকে না। এবারে আমরা দেখে নেব যে এই যে বিভিন্ন ধরনের যে প্লাস্টিড তাদের আবার প্রকারভেদ এবং তারা কিভাবে থাকে এবং তাদের গঠনটা। সবার প্রথমে ক্রোমোপ্লাস্টিড। উদ্ভিদের যে ক্রোমোপ্লাস্টিড, অর্থাৎ উদ্ভিদের দেহে বিভিন্ন বর্ণযুক্ত যে প্লাস্টিডগুলো দেখতে পাওয়া যায় সাধারণত উদ্ভিদের ফুলের পাপড়িতে, ফলের ত্বকে, পাকা ফলের ত্বকে, উদ্ভিদের কাণ্ড ছাড়াও উদ্ভিদের যে বিভিন্ন বর্ণময় যে অংশগুলো তার মধ্যে কিন্তু এই প্লাস্টিড দেখা যায়। বলা যেতে পারে এই ক্রোমোপ্লাস্টিডের জন্যই কিন্তু এত কালারফুল প্ল্যান্ট দেখতে পাওয়া যায় বা প্রকৃতিতে এত ধরনের বিভিন্ন কালারযুক্ত বা বর্ণযুক্ত উদ্ভিদ দেখতে পাওয়া যায়। একটি ক্রোমোপ্লাস্টিডের গঠন এরকম একটি গোলাকার একটি গঠন যার মধ্যে দুটো পর্দা থাকে এবং এর মধ্যে বিভিন্ন রঞ্জক পদার্থগুলো কিন্তু উপস্থিত থাকে। এবার এই ক্রোমোপ্লাস্টিডের মধ্যে কী ধরনের রঞ্জক পদার্থ আছে সেটার উপরে ভিত্তি করে ক্রোমোপ্লাস্টিডকে আবার ভাগ করা হয়েছে, অর্থাৎ ক্রোমোপ্লাস্টিড
ক্রোমোপ্লাস্টিডকে আবার তার মধ্যে কী ধরনের রঞ্জক পদার্থ আছে সেটার উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছে। সবার প্রথমে 1 নম্বর রোডোপ্লাস্ট। রোডোপ্লাস্ট, এই রোডোপ্লাস্ট একটি এক ধরনের ক্রোমোপ্লাস্ট যার মধ্যে লাল রঙের এক ধরনের রঞ্জক আছে। সেই রঞ্জকের নাম হচ্ছে ফাইকোএরিথ্রিন। ফাইকোএরিথ্রিন নামক এক ধরনের লাল রঙের রঞ্জক পদার্থ থাকছে। এরা উদ্ভিদের লাল বর্ণ গঠন করতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে ফিওপ্লাস্ট। এর মধ্যে সাধারণত হলুদ বাদামি বর্ণের একটি রঞ্জক থাকে যার নাম হচ্ছে ফাইকোজ্যান্থিন নামক এক ধরনের হলুদ বাদামি রঞ্জক তৈরি, অর্থাৎ উদ্ভিদের হলুদ বাদামির যে বর্ণ সেটা গঠনে কিন্তু এরা অংশগ্রহণ করে। 3 নম্বর হচ্ছে জ্যান্থোপ্লাস্ট, যার মধ্যে সাধারণত হলুদ বর্ণের এক ধরনের রঞ্জক থাকে যার নাম জ্যান্থিন নামক এক ধরনের হলুদ বর্ণের রঞ্জক পদার্থ থাকে। এছাড়াও আরও একটি ভাগ করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট, অর্থাৎ যার মধ্যে বাদামি বা কমলা বর্ণের এক ধরনের রঞ্জক থাকে যার নাম হচ্ছে ক্যারোটিনয়েডস নামক এক ধরনের কমলা বা বাদামি বর্ণের, সাধারণত কমলা বর্ণের রঞ্জক পদার্থ থাকে। অর্থাৎ ক্রোমোপ্লাস্টিডের মধ্যে কী ধরনের রঞ্জক পদার্থ উপস্থিত আছে তার উপরে ভিত্তি করে কিন্তু ক্রোমোপ্লাস্টকে ভাগ করা হয়েছে। সাধারণত যাদের মধ্যে লাল বর্ণের রঞ্জক পদার্থ ফাইকোএরিথ্রিন থাকে তাদেরকে রোডোপ্লাস্ট বলা হয়েছে। যাদের মধ্যে হলুদ বাদামি বর্ণের ফাইকোজ্যান্থিন রয়েছে তাদের ফিওপ্লাস্ট বলা হয়। যাদের মধ্যে জ্যান্থিন নামক হলুদ বর্ণের রঞ্জক পদার্থ রয়েছে তাদের জ্যান্থোপ্লাস্ট বলা হয়। এবং যাদের মধ্যে ক্যারোটিনয়েডস নামক বা কমলা বর্ণের রঞ্জক পদার্থ রয়েছে তাদেরকে আমরা বলি ক্যারোটিনোপ্লাস্ট। এরা সাধারণত কি কাজ করে? এরা উদ্ভিদের বিভিন্ন বর্ণযুক্ত স্থানে অবস্থান করে এবং উদ্ভিদের বর্ণ তৈরি করতে সাহায্য করে। যেমন পাকা ফলের ত্বক, উদ্ভিদের ফুলের পাপড়ি, কাণ্ডের যে ত্বক বা অংশ, সেই অংশ সমস্ত জায়গায় অর্থাৎ এরা অবস্থান করে এবং এরা উদ্ভিদের বিভিন্ন বর্ণ সৃষ্টিতে সাহায্য করে। এরপরে আমরা যে অংশটা জানবো সেটা হচ্ছে যে প্লাস্টিড, যাকে আমরা বলি লিউকোপ্লাস্টিড, অর্থাৎ যাদের মধ্যে কোনো রঞ্জক পদার্থ থাকে না, ফলে এরা কিন্তু বর্ণহীন হয়, লিউকোপ্লাস্ট। এরা সাধারণত উদ্ভিদের বিভিন্ন বর্ণহীন স্থান, অর্থাৎ যেখানে সূর্যালোক পৌঁছায় না এবং সমস্ত বর্ণহীন অংশে উদ্ভিদের সাধারণত দেখা যায়। উদ্ভিদের সূর্যালোক পৌঁছায় না সেই সমস্ত অংশগুলোর মধ্যে প্রধান অংশ হচ্ছে মূল, অর্থাৎ লিউকোপ্লাস্ট হচ্ছে একটি বর্ণহীন একটি প্লাস্টিড যেটা সাধারণত উদ্ভিদের মূল সহ উদ্ভিদের বিভিন্ন অংশে অবস্থান করে। এবার এই লিউকোপ্লাস্ট যেহেতু এদের কোনো বর্ণ থাকে না বা এরা কোনো বর্ণে অংশগ্রহণ করে না বা বর্ণ গঠনে অংশগ্রহণ করে না, তাই এর বা উদ্ভিদের মূলে থাকে বা উদ্ভিদের কাণ্ডের বিভিন্ন অংশে থাকে, তাই এরা সাধারণত উদ্ভিদের দেহে স্টোর রুম বা সঞ্চয়কার অংশ হিসেবে বা এরা স্টোর রুম হিসেবে কাজ করে বা এরা বিভিন্ন পদার্থকে সঞ্চিত করতে রাখতে সাহায্য করে। অর্থাৎ এই লিউকোপ্লাস্টিড কোষগুলোর মধ্যে কোষের বিভিন্ন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এই ধরনের পদার্থ কিন্তু সঞ্চিত থাকে। এবার এই যে লিউকোপ্লাস্টিডের মধ্যে কোন ধরনের পদার্থ সঞ্চিত আছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু আবার লিউকোপ্লাস্টকে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অর্থাৎ যাদের মধ্যে সাধারণত শ্বেতসার জাতীয় বস্তু জমা থাকে। যে সমস্ত লিউকোপ্লাস্টের মধ্যে শ্বেতসার জাতীয় পদার্থ জমা থাকে তাদেরকে আমরা বলি অ্যামাইলোপ্লাস্ট। 2 নম্বর হচ্ছে প্রোটিনোপ্লাস্ট, অর্থাৎ যাদের মধ্যে প্রোটিন নামক পদার্থ বা বিভিন্ন ধরনের প্রোটিন সঞ্চিত থাকে তাদের আমরা বলি প্রোটিনোপ্লাস্ট। এছাড়া আরেকটি অংশ রয়েছে এলাইওপ্লাস্ট, অর্থাৎ যাদের মধ্যে বিভিন্ন ফ্যাট, অর্থাৎ সেটা তেল হতে পারে বা চর্বি হতে পারে, এই ধরনের যে বিভিন্ন ফ্যাট যাদের মধ্যে সঞ্চিত থাকে তাদের আমরা বলি এলাইওপ্লাস্ট। অর্থাৎ লিউকোপ্লাস্ট যারা উদ্ভিদের বর্ণ গঠনে অংশগ্রহণ করে না, সাধারণত উদ্ভিদের স্টোর রুম হিসেবে কাজ করে, তাদের মধ্যে কী ধরনের পদার্থ সঞ্চিত আছে সেটার উপর ভিত্তি করে এদের ভাগ করা আছে। যাদের মধ্যে শ্বেতসার পদার্থ সঞ্চিত থাকে তাদের আমরা বলি অ্যামাইলোপ্লাস্ট, যাদের মধ্যে প্রোটিন থাকে তাদের আমরা বলি প্রোটিনোপ্লাস্ট, যাদের মধ্যে ফ্যাট জাতীয় পদার্থ স্টোর রুম হিসেবে থাকে বা স্টোর থাকে তাদের আমরা বলি বা জমা থাকে তাদের আমরা বলি এলাইওপ্লাস্ট।
এছাড়া এরা তাহলে উদ্ভিদের কি কাজ করে? এরা তাহলে উদ্ভিদের ক্ষেত্রে এরা কিন্তু বিভিন্ন পদার্থ সঞ্চয় করে রাখতে সাহায্য করে। এছাড়াও লিউকোপ্লাস্ট যেহেতু উদ্ভিদের মূলে অবস্থান করে, উদ্ভিদের মূল থেকে যে জল এবং জলে দ্রবীভূত যে খনিজ লবণ শোষণেও কিন্তু লিউকোপ্লাস্টের একটা ভূমিকা রয়েছে। এরপরে আমরা যে অংশটা পড়ব বা যে ধরনের ক্লোরোপ্লাস্টিড সম্পর্কে পড়ব সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের গঠনটাই কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ। ক্লোরোপ্লাস্ট এবার এই ক্লোরোপ্লাস্টের আকৃতি এই ক্লোরোপ্লাস্টের আকৃতি কি হয়? ক্লোরোপ্লাস্টের আকৃতি বিভিন্ন আকৃতির হতে পারে, অর্থাৎ উদ্ভিদের দেহে বিভিন্ন উদ্ভিদের দেহে বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায়। কখনো এরা গোলাকার হতে পারে, কখনো এরা ফিতের মতো হতে পারে, যেমন আমরা যদি স্পাইরোগাইডার ক্ষেত্রে দেখি ফিতের মতো। কখনো এরা পেয়ালা আকৃতি হতে পারে, যেমন আমরা যদি ক্লামাইডোমোনাস শৈবালে দেখি, সেখানে তাদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টটা হচ্ছে পেয়ালার মতো, প্লেটের মতো। আবার কারো ক্ষেত্রে বিভিন্ন আকৃতি বিশিষ্ট হতে পারে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট বিভিন্ন আকৃতির হতে পারে। তার মধ্যেও উন্নতশীল উদ্ভিদগুলোতে যাদের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের আকৃতি এবং তাদের ভৌত গঠন এবং রাসায়নিক গঠন সম্পর্কে আমরা জানব। উন্নত উদ্ভিদগুলোতে ক্লোরোপ্লাস্টের আকৃতিটা অনেকটা বর্তুলাকার। এটি একটি দ্বি-একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু। ক্লোরোপ্লাস্টটাকে দেখতে অনেকটা এইরকম একটি থলির মতো, বদ্ধ একটি থলির মতো অংশ দেখতে লাগে। অর্থাৎ একটি ক্লোরোপ্লাস্টকে দেখতে এরকম একটি থলির মতো, এরকম একটি অংশ দ্বারা গঠিত, এরকম একটি থলির মতো অংশ। এই ক্লোরোপ্লাস্টের যে বহিঃপর্দা, একে বলা হয় বহিঃপর্দা। দুটো একক পর্দা দ্বারা গঠিত, এটাকে বলা হয় অন্তঃপর্দা। সাধারণত বহিঃপর্দা ও অন্তঃপর্দাগুলির যে ব্যাস সাধারণত 90 থেকে 100 অ্যাংস্ট্রম পর্যন্ত হতে পারে, এবং এই বহিঃপর্দা আর অন্তঃপর্দার মাঝখানে একটি ফাঁকা স্থান থাকে যাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। সাধারণত এটি 200 থেকে 300 অ্যাংস্ট্রম পর্যন্ত এই স্পেসটি হতে পারে। এর মধ্যে একটি ধাত্র অংশ দেখতে পাওয়া যায় যাকে বলা হয় ম্যাট্রিক্স। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা এই ধাত্রকে বলা হয় ম্যাট্রিক্স বা ধাত্র। এর আরও একটি নাম আছে, একে স্ট্রোমা বলা হয়। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার যে অন্ধকার দশার বিক্রিয়াগুলো কিন্তু এই স্ট্রোমা অংশের বা ধাত্রের মধ্যে সম্পন্ন হয়। ক্লোরোপ্লাস্টের এই ধাত্রের মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের উৎসেচক, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার বিক্রিয়ায় যে প্রয়োজনীয় যে উৎসেচকগুলো আমাদের দরকার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য, সেই সমস্ত উৎসেচক, বিভিন্ন খনিজ পদার্থ, কিছু ডিএনএ, কিছু আরএনএ, কিছু প্রোটিন, কিছু লিপিড, এই সমস্ত বিভিন্ন পদার্থ কিন্তু এই স্ট্রোমা বা ম্যাট্রিক্সের মধ্যে দেখতে পাওয়া যায়। এই স্ট্রোমা বা ম্যাট্রিক্সের মধ্যে এরকম কতগুলি চাকতির মতো সাজানো অংশ দেখতে পাওয়া যায়। এরকম কতগুলি চাকতির মতো এরকম সাজানো অংশ দেখতে পাওয়া যায়, যাদেরকে বহু বচনে বলা হয় গ্রানা। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের মধ্যে এই চাকতিগুলোকে একসঙ্গে বলা হয় গ্রানা, এবং একটা যে চাকতির সারি এগুলোকে বলা হয় গ্রানাম। প্রতিটি গ্রানাম আবার একে অপরের সঙ্গে এরকম যুক্ত থাকে, এবং এই গ্রানামগুলির মধ্যে যে প্রতিটি চাকতির মতো যে অংশ দেখতে পাওয়া যায় তাদের বলা হয় থাইলাকয়েড। অর্থাৎ এই যে ক্লোরোপ্লাস্টের যে ধাত্র বা ম্যাট্রিক্স, তার মধ্যে এরকম চাকতির মতো সাজানো যে অংশগুলো দেখতে পাওয়া যায় তাদেরকে বহু বচনে বলা হয় গ্রানা, এক বচনে বলা হয় একটা চাকতির সারিকে বলা হয় গ্রানাম। এবং এই একটা গ্রানামের মধ্যে যে অসংখ্য এরকম চাকতির মতো অংশ দেখতে পাওয়া যায় যাদেরকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যেই অবস্থান করে কোয়ান্টাজোম, যার মধ্যে কিন্তু ক্লোরোফিল অণুগুলো অবস্থান করে। অর্থাৎ যেখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার এই গ্রানা অংশের মধ্যেই কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ার যে আলোক দশার বিক্রিয়া, অর্থাৎ PS1 এবং PS2 তন্ত্রের যে বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো কিন্তু এই গ্রানা অংশের মধ্যেই কিন্তু সম্পন্ন হয়। এছাড়াও ক্লোরোপ্লাস্টের মধ্যে একটি ডিএনএ অংশ কিন্তু দেখতে পাওয়া যায়। যেহেতু ক্লোরোপ্লাস্টের মধ্যে ডিএনএ অংশ দেখতে পাওয়া যায়, ক্লোরোপ্লাস্ট কিন্তু নিজে নিজে স্বপ্রজননশীল, তাই একে অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলতে দেখা যায়। এর মধ্যে কিছু রাইবোজোম অংশ দেখতে পাওয়া যায় যাদের বলা হয় প্লাস্টোরাইবোজোম। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু রাইবোজোম, অর্থাৎ প্রোটিন তৈরির জন্য কিছু রাইবোজোম উপাদানও দেখতে পাওয়া যায়, এবং কিছু গ্লোবিউলিল অংশ
গ্লোবিউলিন অংশ কিন্তু দেখতে পাওয়া যায়। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে অবস্থিত এই ডিএনএ, রাইবোজোম এবং এই গ্লোবিউলিন এরা কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে এবং ক্লোরোপ্লাস্ট কিন্তু নিজে নিজেও স্বপ্রজননশীল। সেই জন্য ক্লোরোপ্লাস্টকে কিন্তু আমরা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলে থাকি। অর্থাৎ আমরা একটি দেখলাম এখানে একটি ক্লোরোপ্লাস্টের একটি ভৌত গঠন, যেখানে একটি ক্লোরোপ্লাস্টের একটি দ্বি-একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু, যার বহিঃপর্দা এবং অন্তঃপর্দা দুটো পর্দা রয়েছে, যাদের ব্যাস সাধারণত 90 থেকে 100 অ্যাংস্ট্রমের মতো হয়। দুটো পর্দার মাঝখানে একটি ফাঁকা স্পেস থাকে, যাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, যার ব্যাসার্ধ মোটামুটি 200 থেকে 300 অ্যাংস্ট্রম পর্যন্ত হতে পারে। এবং এর মধ্যে একটি ধাত্র বা ম্যাট্রিক্স বা থাকে, যাকে আমরা স্ট্রোমা বলি। এই স্ট্রোমার মধ্যে বিভিন্ন উৎসেচক, প্রোটিন, ডিএনএ, আরএনএ সহ অন্যান্য উপাদান কিন্তু এর মধ্যে অবস্থান করে। এই স্ট্রোমার মধ্যে এরকম কতগুলি চাকতির সারি দেখতে পাওয়া যায়, যাদেরকে বহু বচনে বলা হয় গ্রানা, যার মধ্যে সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলো সম্পন্ন হয়, অর্থাৎ PS1 এবং PS2 তন্ত্রের বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। এবং এক একটা চাকতির সারিকে বলা হয় গ্রানাম, এবং এই গ্রানামের মধ্যে থাকা ওই চাকতিগুলোকে বলা হয় কিন্তু থাইলাকয়েড, যার মধ্যে কিন্তু থাকে কোয়ান্টাজম এবং যার মধ্যে থাকে ক্লোরোফিল, যেখানে সালোক সংশ্লেষ আলোক দশার বিক্রিয়াগুলো প্রকৃতপক্ষে সম্পন্ন হয়। এরপরে আমরা দেখে নেব ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন। অর্থাৎ একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে রাসায়নিক গঠনে কি কি উপাদান দেখতে পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে কিছু প্রোটিন দেখতে পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রোটিন প্রায় 50 থেকে 60% প্রোটিন থাকে। এছাড়া কি থাকে? লিপিড 25 থেকে 30%। এছাড়া থাকে ক্লোরোফিল সাধারণত 5 থেকে 10% ক্লোরোফিল থাকে। এছাড়া থাকে ডিএনএ থাকে কিছু 0.5% ডিএনএ থাকে। কিছু আরএনএ থাকে, মোটামুটি 2 থেকে 3% আরএনএ থাকে। কিছু উৎসেচক থাকে, যারা সাধারণত সালোক সংশ্লেষের আলোক দশা এবং অন্ধকার দশার বিভিন্ন বিক্রিয়াগুলো সঞ্চালনে বা বিক্রিয়াগুলো পরিচালনে সাহায্য করে, সেই রকম বিভিন্ন উৎসেচকগুলো থাকে। কিছু ভিটামিন থাকে, আর থাকে হচ্ছে বিভিন্ন খনিজ লবণ থাকে, তার মধ্যে যেমন পটাশিয়াম, ফসফরাস, আয়রন, এইরকম কিছু খনিজ লবণ কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায়। ভিটামিনগুলোর মধ্যে সাধারণত ভিটামিন ই হচ্ছে প্রধান, এছাড়া কে, এই ধরনের কিছু ভিটামিন কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায়। অর্থাৎ একটি ক্লোরোপ্লাস্টের যদি আমরা রাসায়নিক গঠন দেখি, তাহলে সেই রাসায়নিক গঠনে আমরা কী কী দেখতে পাই? সাধারণত এর মধ্যে প্রোটিন থাকে 50 থেকে 60%, লিপিড থাকে 25 থেকে 30%, ক্লোরোফিল থাকে 5 থেকে 10%, ডিএনএ থাকে 0.5%-এর মতো ডিএনএ থাকে, আরএনএ থাকে 2 থেকে 3%, কিছু উৎসেচক থাকে, অর্থাৎ সালোক সংশ্লেষের আলোক দশা এবং অন্ধকার দশার বিক্রিয়ার যে প্রধান যে উৎসেচকগুলো বা বিভিন্ন যে উৎসেচকগুলো, সেই উৎসেচকগুলো এর মধ্যে অবস্থান করে গ্রানার মধ্যে এবং স্ট্রোমার মধ্যে। এছাড়া কিছু ভিটামিনস থাকে, সাধারণত ভিটামিন ই, কে এর আধিক্য এর মধ্যে বেশি দেখা যায়। কিছু খনিজ লবণ থাকে, যার মধ্যে যেমন পটাশিয়াম, ফসফরাস, আয়রন, এই ধরনের কিছু খনিজ উপাদানও কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখা যায়। অর্থাৎ তাহলে আমরা আজকে এই ভিডিওটিতে আমরা একটি প্লাস্টিড কাকে বলে, প্লাস্টিডের অবস্থান, প্লাস্টিডের বিভিন্ন রকম প্রকারভেদ এবং বিভিন্ন ধরনের প্লাস্টিড, তাদের আবার প্রকারভেদগুলো এবং ক্লোরোপ্লাস্টিডের ভৌত এবং রাসায়নিক গঠন সম্পর্কে কিন্তু আমরা জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। অসংখ্য ধন্যবাদ।